In the previous chapter, Continuity of Life, we have studied about the chromosomes, cell division, and reproduction in plants and animals. You must be aware that every organism produces offsprings either through asexual reproduction or sexual reproduction. Today, we are going to discuss about the third chapter, heredity and কমন জেনেটিক ডিজিজেস। সো আমরা দেখি কি, যদি কোনো পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তার সঙ্গে হয় বাবা মা, নইলে ঠাকুরদা ঠাকুমা, নইলে দাদু দিদা ইত্যাদিদের সাথে আমরা মিল দেখতে পাই। এখানে একটা কথা প্রভাব ব্যবহার হয়, সে প্রভাবটা হলো লাইক বিগেটস লাইক, অর্থাৎ কোনো অর্গানিজম যখন রিপ্রোডাকশন করে তখন সেই যখন নতুন ইন্ডিভিজুয়ালের জন্ম দেয় তারা প্যারেন্টসের মতো দেখতে হয়। কিন্তু সবসময় কি প্যারেন্টসের মতো হুবহু দেখতে হয়? আমরা দেখেছি আসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় যে সমস্ত অর্গানিজমগুলো তৈরি হয় তাদেরকে আমরা ক্লোন বলে থাকি, কারণ তারা প্যারেন্টসদের সঙ্গে একেবারে হুবহু মিল থাকে তাদের। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যে সমস্ত অ্যানিমালস বা প্ল্যান্টস তৈরি হয় তাদের সঙ্গে তাদের প্রিভিয়াস জেনারেশনের যে অর্গানিজমস রয়েছে তাদের সঙ্গে মিল তো থাকে, কিন্তু অমিলও দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে ভ্যারিয়েশন। আমরা দেখেছি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ভ্যারিয়েশন একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে দেখে নিই এই চ্যাপ্টারে কতগুলো ইম্পর্টেন্ট ডেফিনিশন। প্রথমে আমরা আসি হেরিডিটি। কাকে বলে হেরিডিটি? প্রসেস অফ ট্রান্সমিশন অফ ক্যারেক্টার্স অর ট্রেটস ফ্রম দ্য প্যারেন্ট টু দ্য অফস্প্রিং ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, একে আমরা হেরিডিটি বলে থাকি। তাহলে এই প্রসেস যার মাধ্যমে কোনো ক্যারেক্টার বা ট্রেট একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে বাহিত হয়ে যায়। নেক্সট, জেনেটিক্স টার্মটা ইউজ করেছিলেন সায়েন্টিস্ট বেটিসন 1905-এ, যার মানে হলো ব্রাঞ্চ, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। অর্থাৎ একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যে সমস্ত ক্যারেক্টার্সগুলো যাবে সেগুলো এবং তার সঙ্গে যে কোনো একটা স্পিসিসের মধ্যে যে অর্গানিজমসরা রয়েছে তাদের মধ্যে যে ভ্যারাইটি বা ভেরিয়েশন দেখতে পাওয়া যায়, সেইটা টোটাল এই পড়াশোনাটাকে আমরা জেনেটিক্স বলে থাকি। এরপর আমরা দেখব যে জেনেটিক্স নিয়ে একটা সময়ের পর মানুষের মনে আসে যে কিভাবে তাহলে এই সমস্ত ক্যারেক্টারগুলো নেক্সট জেনারেশনে যায়। সেটা নিয়ে যিনি গভীরভাবে চর্চা করেছেন এবং কতগুলো সূত্র দান করেছেন তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। ওনাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়। ইনহেরিটেন্স হচ্ছে এটা প্রসেস যার মাধ্যমে কোনো ক্যারেক্টার প্যারেন্ট থেকে অফস্প্রিং এর মধ্যে যায়। তাহলে ইনহেরিটেন্স ইজ দ্য প্রসেস বাই হুইচ ক্যারেক্টার্স আর পাসড অন ফ্রম প্যারেন্ট টু প্রোজেনি। ইট ইজ দ্য বেসিস অফ হেরিডিটি। তাহলে কোনো ক্যারেক্টার যদি নেক্সট জেনারেশনে যেতে হয় তাহলে যায় কিসের মাধ্যমে? যার মাধ্যমে যায় সেগুলোকে এই সায়েন্টিস্ট গ্রেগর জোহান মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টর। তো গ্রেগর জোহান মেন্ডেল যে তার পাবলিকেশনে যে সমস্ত তথ্য বা তত্ত্বগুলো যেগুলো প্রকাশ করেছিলেন সেটা ছিল প্রসেস অফ ন্যাচারাল হিস্ট্রি, প্রিসিডিং অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুন 1866-এর একটা 4th ভলিউমে এটা পাবলিশ করেছিল এবং তার পেপারের নাম ছিল এক্সপেরিমেন্টস অন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন। তিনি সুইট পি প্ল্যান্ট নিয়ে কতগুলো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং সেগুলোর মাধ্যমে কতগুলো তত্ত্ব দিয়েছেন বা কতগুলো থিওরিজ তিনি দিয়েছিলেন। তাহলে যার মাধ্যমে যে ভেহিকেলের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক্সগুলো একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যায় সেগুলোকে মেন্ডেল নাম দিয়েছিলেন ফ্যাক্টর। এবং পরবর্তীকালে জোহানসন 1909-এ এই ফ্যাক্টরগুলোর পরিবর্তে তিনি সেগুলোর নাম দেন জিন। তো বলা হয় জিনের মাধ্যমেই কোনো ক্যারেক্টার এক জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যায়। তাহলে আমরা যদি এখানে একটা আমাদের হিউম্যান ক্রোমোজোম, তোমরা জানো যে মানুষের টোটাল ক্রোমোজোম আছে, একটা ডিপ্লয়েড সেলের মধ্যে ক্রোমোজোম থাকে 23 পেয়ার্স। তার মধ্যে ফার্স্ট পেয়ারটাকে যদি আমরা দেখি, হোমোলোগাস পেয়ারকে, তার মধ্যে একটা ক্রোমোজোমকে আমরা যদি দেখি তাহলে দেখব তাতে প্রায় 246 মিলিয়ন বেস পেয়ার্স রয়েছে এবং এর মধ্যে প্রচুর ক্যারেক্টার্স রয়েছে যেগুলো এই ক্রোমোজোম ক্যারি করে। তাহলে
এই ক্রোমোজোমের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট জায়গাতে কতগুলো ডিএনএর অংশ বা জিন যেগুলোকে বলছে সেগুলো লোকেট করছে বা অবস্থান করছে, সেই জিনিসগুলোকে আমরা বলে থাকি জিন। জিনোম একটা টার্ম আমরা পাবো, এটার মানে কি? জিনোম হলো এ টোটাল সেট অফ জিনস ইন এ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। আমরা জানি যে হ্যাপ্লয়েড সেল কিসে থাকে না, রিপ্রোডাক্টিভ সেলগুলোতে হ্যাপ্লয়েড থাকে, যেমন ওভাম বা স্পাম, এগুলোর মধ্যে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমস থাকে। তাহলে একটা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, এই টোটাল ক্রোমোজোমের মধ্যে যতগুলো জিন থাকে সবগুলোকে আমরা একসাথে জিনোম বলে থাকি। যেমন একটা ওভামের মধ্যে যে হ্যাপ্লয়েড যে ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলোর মধ্যে টোটাল যত জিন দেখতে পাবো আমরা সবটাকে আমরা একসাথে জিনোম বলে থাকি। নেক্সট আমরা দেখে নেব যে হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড এই দুটো কাকে বলা হয়। হ্যাপ্লয়েড মানে হচ্ছে কোনো একটা সেল, সেই সেলের মধ্যে যদি সিঙ্গেল সেট যদি দেখতে পাওয়া যায়, সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম যদি থাকে, তখন আমরা তাকে বলি হ্যাপ্লয়েড। An individual or cell containing a single complete set of chromosomes. তাহলে আমরা দেখব হিউম্যানের ক্ষেত্রে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে একটা সোম্যাটিক সেলের মধ্যে। তাহলে সোম্যাটিক সেলে বা বডি সেলের মধ্যে যদি 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে, তার মধ্যে 23টা সে ক্রোমোজোম পেয়েছে ফাদার থেকে, আর 23টা ক্রোমোজোম পেয়ে গেছে মাদার থেকে। তাহলে এই 23 পেয়ার্স যদি ক্রোমোজোম থাকে তখন তাকে আমরা বলবো ডিপ্লয়েড। কিন্তু যদি 23 নম্বর ক্রোমোজোম বলি তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড আমরা কাকে বলি? অ্যান ইন্ডিভিজুয়াল অর সেল কন্টেনিং 2 কমপ্লিট হ্যাপ্লয়েড সেটস অফ ক্রোমোজোমস। তাহলে একটা বডি সেলের মধ্যে যে সমস্ত ক্রোমোজোমগুলো থাকে সেটা ডিপ্লয়েড কন্ডিশনে থাকে। অর্থাৎ এখানে যেমন দেখো, এখানে দেখানো হয়েছে যে ডিপ্লয়েডের মধ্যে 2n, ডিপ্লয়েড যে 2n, 2 কপিজ অফ ইচ ক্রোমোজোম। এখানে যদি 3 জোড়া ক্রোমোজোম দেখায়, 3 পেয়ার্স অফ ক্রোমোজোমস এখানে দেখানো হয়েছে, তার মধ্যে একটা প্যাটার্নেল, একটা ম্যাটার্নেল, আবার একটা প্যাটার্নেল, একটা ম্যাটার্নেল, আবার একটা প্যাটার্নেল, আবার একটা ম্যাটার্নেল, এইভাবে প্যাটার্নেল ম্যাটার্নেল মিলিয়ে টোটাল ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম দেখানো হয়েছে। আবার এগুলো যদি আমি হাফ করে অর্থাৎ একটা একটা করে দেখি, তখন তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড মিনস অ্যান ইন্ডিভিজুয়াল or cell containing a single complete set of chromosome, and diploid means an individual or cell containing 2 complete haploid set of chromosomes, তাকে আমরা ডিপ্লয়েড বলে থাকি। তাহলে হ্যাপ্লয়েড সেলের এক্সাম্পল হচ্ছে যে কোনো ধরনের রিপ্রোডাক্টিভ সেল, আইদার স্পাম অর ওভাম। আমরা ডিপ্লয়েড সেল পাই যে কোনো ধরনের সোম্যাটিক সেল, সেগুলোকে আমরা ডিপ্লয়েড পেয়ে থাকি, যাতে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে ইন কেস অফ হিউম্যান বিংস। নেক্সট আমরা দেখব মিউটেশন। হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন ইজ দ্য পার্মানেন্ট, ইররিভার্সিবল অ্যান্ড ট্রান্সমিসেবল চেঞ্জ ইন দ্য জিনোম। জিনোমের মধ্যে বা জিনের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে কোথাও যদি আমরা দেখি যে সাডেন ইনহেরিটেবল চেঞ্জ ইন দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ কল্ড মিউটেশন। ধরো জেনেটিক ম্যাটেরিয়াল আইদার ডিএনএ অর আরএনএ যাই হোক না কেন, ডিএনএ বা আরএনএ যাই হোক না কেন, এর মধ্যে যদি কোনো একটা পার্টিকুলার অংশ যদি চেঞ্জ দেখতে পাই আমরা, অর্থাৎ সেটা ডিলিশন হতে পারে, এটা এখান থেকে বাদ চলে যেতে পারে, বা নতুন কোনো একটা বেস এখানে ঢুকে যেতে পারে, এইভাবে ডিএনএ এর মধ্যে চেঞ্জ যদি দেখতে পাই, বা আমরা কোনো ক্রোমোজোমের যদি ডিলিশন হয়ে যায়, ধরো 23 পেয়ার্স অফ ক্রোমোজোমস রয়েছে, তার মধ্যে একটা ক্রোমোজোমের কোনো একটা পার্ট হয়তো সেখান থেকে ভেঙে বাদ চলে গেল, বা নতুনভাবে কোনো একটা অন্য ক্রোমোজোম থেকে পার্ট এসে জুড়ে গেল, তখন তাকে আমরা মিউটেশন বলে থাকবো, যদি সেটা নেক্সট জেনারেশন আফটার জেনারেশন ট্রান্সমিশন হতে থাকে তাহলে। তাহলে ইট ইজ দ্য সাডেন অ্যান্ড ইনহেরিটেবল চেঞ্জ ইন দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ কল্ড এ মিউটেশন। মিউটেশনের জন্য আমরা দেখবো যে ফিনোটিপিক যে ক্যারেক্টার, অর্থাৎ দেখো এখানে যেমন ধরো একটা জবা গাছ, একটা হিবিস্কাস রোজা সাইনেনসিস, এর যে ফুলের যে কালার হওয়ার কথা ছিল সেটা না হয়ে একটা পার্ট দেখা যাচ্ছে যে সেটা কিছুটা পার্ট দেখা যাচ্ছে কালারটা তৈরি হয়নি, তাহলে এটা মিউটেশনের জন্য হলো। আবার দেখা যাচ্ছে এখানে ক্লোরোফিল তৈরি হওয়ার কথা ছিল কিন্তু ক্লোরোফিলটা ঠিকমতো তৈরি হয়নি এই প্রবলেমের জন্য, যেটা হচ্ছে জেনেটিক মিউটেশনের জন্য হয়েছে। এখানে আবার দেখবো যে অ্যাপেলের যে কালারটা থাকার কথা সেটাও ঠিকমতো কালারটা এখানে আসেনি। এগুলো হচ্ছে কতগুলো মিউটেশনের এক্সাম্পল আমরা দেখতে পাই। মিউটেশনের জন্য কোনো একটা নতুন স্পিসিস এসে যেতে পারে, অর্থাৎ এখান থেকে মিউটেশনের জন্য ভ্যারিয়েশন আসে অ্যান্ড ভ্যারিয়েশন থেকে ইভলিউশন হতে পারে। Mutation is the raw material of evolution.
নেক্সট আমরা যদি ভেরিয়েশন দেখি, ভেরিয়েশন কাকে বলে না, ইন এ স্পিসিস, যদি একটা স্পিসিস হয়, স্পিসিস আমরা কাকে বলি না, যে সমস্ত অ্যানিমালস অর প্ল্যান্টস অর এনি টাইপ অফ অর্গানিজমস উইচ আর সিমিলার ইন দেয়ার মরফোলজি অ্যান্ড দে রিপ্রোডিউস উইথ ইচ আদার, তাদেরকে আমরা বলে থাকি যে স্পিসিস। কিন্তু একই স্পিসিসের মধ্যে তাদের যারা মরফোলজিক্যাল তাদের মধ্যে সিমিলারিটি থাকলেও তাদের মধ্যে ডিসিমিলারিটিও দেখতে পাওয়া যায়। তাহলে ইট ইজ দ্য ডিফারেন্সেস ইন ক্যারেক্টার্স অর ট্রেটস অ্যামং দ্য ইন্ডিভিজুয়ালস অফ এ স্পিসিস। আমরা একই বাবা মায়ের যদি সন্তানদের দেখে থাকি, তারাও দেখব তারা একে অপরের থেকে আলাদা হয়, যদিও তাদের মধ্যে মিল থাকে অনেক কিন্তু অমিল থাকে অনেক বেশি। এমনকি আমরা টুইন্সদের ক্ষেত্রেও দেখতে পাই, যারা কিছু কিছু টুইন্স আছে যারা অনেকটা একরকম হলেও কিছু কিছু টুইন্স আছে যারা টোটালি অনেকটাই ডিফারেন্ট দেখতে হয় একে অপরের থেকে, তাদেরকে আলাদা করা যায়। তাহলে টুইন্সের ক্ষেত্রেও আমরা দেখব যে ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়। স্পিসিসের অন্যান্য অ্যানিমালস বা প্ল্যান্টসের মধ্যে তো ভ্যারিয়েশন থাকবে। তাহলে ইট কনস্টিটিউট দ্য র মেটেরিয়াল ফর ইভলিউশন। ভ্যারিয়েশন যত বেশি থাকবে তত ইভলিউশন হওয়ার চান্সটাও তত বেড়ে যাবে, এবং সেখান থেকে নিউ স্পিসিস বা যেটাকে আমরা স্পিসিয়েশন বলে থাকি, এই স্পিসিয়েশন হওয়ার চান্সটাও বেড়ে যায়। ভ্যারিয়েশন আমাদের সিলেবাসে অনেক রকম ভ্যারিয়েশন হয়, তার মধ্যে আমাদের সিলেবাসে দুটো এক্সাম্পল আছে। তার মধ্যে প্রথমটা যেটা হচ্ছে যে ডিটাচড অর অ্যাটাচড ইয়ার লোব। ইয়ার লোব আমরা যদি দেখি যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিটাচড ইয়ার লোব দেখতে পাওয়া যায়। যত মানুষ আছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ডিটাচড ইয়ার লোব দেখতে পাবো। কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের দেখবো খুব রেয়ার, মানে অনেক কম কেসে এইগুলো বেশি দেখতে পাওয়া যায়। অ্যাটাচড ইয়ার লোবের সংখ্যাটা কিন্তু অনেক কম। তাহলে এটা রিসেসিভ ক্যারেক্টার, একটা রিসেসিভ ক্যারেক্টারের মাধ্যমে এই ক্যারেক্টারটা আসে, ক্রোমোজোমের মাধ্যমে আসে। তাহলে এইটা ডমিনেন্ট ক্যারেক্টারটা হচ্ছে ডিটাচড ইয়ার লোব, অর্থাৎ ডমিনেন্ট ক্যারেক্টার মানে এই ডিটাচড ইয়ার লোবের সংখ্যাটাই কিন্তু মানুষের মধ্যে বেশি থাকে, এটা তুলনামূলকভাবে অনেক কম থাকে। তেমনি আবার একটা যদি টাং রোলিং অ্যাক্টিভিটি দেখি, যে রোলার টাং, যারা জিভটাকে গুটিয়ে ফেলতে পারে তাদেরকে রোলার টাং বলি। তাই এইটা একটা ডমিনেন্ট ক্যারেক্টার, অর্থাৎ বেশিরভাগ মানুষই কিন্তু জিভটাকে এইভাবে গুটিয়ে ফেলতে পারে, অনেকে আবার গোটাতে পারে না। যেটা পারে না সেটা একটা রিসেসিভ ক্যারেক্টার, এটাও একটা জিনের দ্বারা বাহিত হয়। তাহলে এটা একটা জেনেটিক কন্ডিশন যেখানে নর্মাল অবস্থাতে আনফোল্ডেড টাং, অর্থাৎ জিভটা গোটাতে পারবে না, সে চেষ্টা করলেও পারবে না, এটা একটা রিসেসিভ ক্যারেক্টারের দ্বারা বাহিত হয়। সাম ইম্পর্টেন্ট টার্মস রিলেটেড টু হেরিডিটি, আমাদের কিছু ডেফিনেশনস জানতে হবে যেগুলো হেরিডিটি পড়তে গেলে এবং পরবর্তীকালে প্রশ্ন আসতে পারে, এগুলো সম্পর্কে একটু জেনে নিই। ফার্স্ট হচ্ছে ক্যারেক্টার্স। ক্যারেক্টার আমরা কাকে বলি? ক্যারেক্টার ইট ইজ দ্য ডিস্টিংক্ট ওয়েল ডিফাইন্ড মরফোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল ফিচার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অর্থাৎ এখানে দেখো আমাদের যে কোনো অ্যানিমালস বা প্ল্যান্টসের যে হাইট, এই হাইটটা একটা ক্যারেক্টার। হাইটটার দুটো রূপ থাকতে পারে, একটা ডোয়ার্ফ হতে পারে, একটা টল হতে পারে। এখানে দেখো পি প্ল্যান্ট নেওয়া হয়েছে, এই পি প্ল্যান্টটা টল আর এই পি প্ল্যান্টটা ডোয়ার্ফ। তাহলে দুটোই ম্যাচিওর্ড অবস্থায় রয়েছে। ম্যাচিওর্ড অবস্থাতে একটা পি প্ল্যান্ট টল, একটা পি প্ল্যান্ট ডোয়ার্ফ, এবং এই যে ডোয়ার্ফনেস আর টলনেস এই দুটো কি না, এটার একটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটার কি? এটা হাইট। তাহলে হাইটটা যেমন স্কিন কালার, এটা একটা ক্যারেক্টার। স্কিন কালার বিভিন্ন রকম হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ স্কিন কালার হতে পারে। তাহলে স্কিন কালার, হাইট, টেক্সচার অফ দ্য হেয়ার, এই সমস্তগুলো সবই হচ্ছে এক একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার যেগুলোকে আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে ট্রেট। ট্রেট কাকে বলি আমরা? যেমন ধরো ক্যারেক্টারের এখানে আমরা দুটো রূপ পেলাম, একটা ডমিনেন্ট, একটা রিসেসিভ। অর্থাৎ একটা যেমন এক্ষেত্রে হাইট যে ক্যারেক্টারটা তার দুটো রূপ আছে, একটা টলনেস আর একটা ডোয়ার্ফনেস। এই রূপ দুটোকে আমরা বলে থাকি ট্রেট। তাহলে ডিস্টিংগুইশেবল এক্সপ্রেশন অফ এ ক্যারেক্টার, এটাকে আমরা ট্রেট বলে থাকি। নেক্সট আমরা আসছি লোকাস। লোকাস কাকে বলি না, কোনো একটা ক্রোমোজোম, এখানে দেখো দুটো একটা হোমোলোগাস ক্রোমোজোম পেয়ার দেখানো হয়েছে। এই হোমোলোগাস পেয়ারের মধ্যে একটাকে যদি আমি নিয়ে থাকি তাহলে দেখব যে এই ক্রোমোজোমের যে সার্টেন পয়েন্টসগুলো রয়েছে সেই পয়েন্টসগুলোতে ডিফারেন্ট জিন রয়েছে। যেমন এখানে ধরো 21.3-তে একটা IFN বিটা 2, তারপরে 15.2-তে PSP, এরকম কতগুলো পজিশন আছে, যে পজিশনে কতগুলো জিন আছে, যে জিনগুলোর পার্টিকুলার কিছু ফাংশন আছে, যেগুলো থেকে কিছু প্রোটিন তৈরি হয়, যেগুলোতে কিছু আমাদের বডিতে ফাংশন করে। তাহলে সেই ফাংশনকারী যে সমস্ত প্রোটিনগুলো তৈরিকারী যে জিনগুলো, সেগুলো ক্রোমোজোমের যে যে পোর্শনগুলোতে থাকে, যে লোকেশনগুলোতে থাকে, সেগুলোকে আমরা লোকাস বলে থাকি। তাহলে দিস আর দ্য লোকাস, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট হ্যাজ এ লোকাস।
এখানে যেমন ধরো একটা ক্রোমোজোমের এটা আপার আর্মটাকে পি আর্ম বলা হয়, লোয়ার আর্মটাকে কিউ আর্ম বলা হয়। এখানে দেখো 12.2, 15.2 এগুলো হচ্ছে পজিশন, যে পজিশনগুলোতে কিছু জিন থাকে, যে জিনগুলো এক্সপ্রেস করলে সেগুলো ফিনোটিপিক কিছু ক্যারেক্টার্স আমরা দেখতে পাই। তাহলে এই পয়েন্টগুলো যেগুলোতে এই জিনগুলো থাকে সেগুলোকে বলা হয় তার লোকাস, ক্রোমোজোমের লোকাস। A fixed position or a place on a chromosome that is occupied by a given gene or one of its alleles. অ্যালিলস আমরা কাকে বলছি আমরা পরে আসছি, শুধু জেনে রাখো যে ক্রোমোজোমের যে পজিশন, জিনের যে পজিশন, সেগুলোকে আমরা লোকাস বলে থাকি। নেক্সট আসছি অ্যালিল। তাহলে দেখো এখানে একটা হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম দেখানো হয়েছে, একটা প্যাটার্নাল একটা ম্যাটার্নাল। আবার আমরা দেখলাম কি যে ক্রোমোজোমের যে পজিশনগুলোতে জিনগুলো থাকে সেগুলোকে লোকাস বলে থাকি। তাহলে দেখো এখানে এটা একটা ক্রোমোজোমের লোকাস আর এটা একটা ক্রোমোজোমের লোকাস। এই দুটো লোকাসে একটা পার্টিকুলার ক্যারেক্টারের জন্য যে দুটো ট্রেট আছে, সেই ট্রেটগুলোর জন্য দায়ী যে জিনগুলো সেগুলো অবস্থান করছে। তাহলে এই দুটো জিনকে, জিনের যে দুটো পার্টিকুলার যে দুটো রূপভেদ, যে পার্টিকুলার যে ফর্ম, সেই ফর্মগুলোকে আমরা অ্যালিল বলে থাকি। ভ্যারিয়াস ফর্মস অফ এ জিন হুইচ অকার অ্যাট দ্য সেম পার্টিকুলার পজিশন অফ দ্য জিন লোকাস ওভার দ্য ক্রোমোজোম। যেমন ধরো আমি যদি বলি যে আমার হেয়ারের যে টেক্সচার এটা কিরকম হবে, অর্থাৎ স্ট্রেট হবে নাকি হেয়ারটা কার্লি হবে, তার জন্য দায়ী যে জিনটা সেটা যদি কিউ আর্মে থাকে তাহলে সেটা কিউ আর্মের যে লোকাসে থাকবে, স্ট্রেটের জন্য দায়ী জিনটা যে লোকাসে থাকবে, কার্লি হওয়ার জিনটা সেই লোকাসেই থাকবে, অন্য লোকাসে থাকবে না। এরকম নয় যে কিউ আর্মের এইখানে থাকবে বা এখানে থাকবে, পি আর্মে থাকবে, সেরকম হবে না। কিউ আর্মে থাকলে বা কিউ আর্মের ধরো 12.9 যদি লোকাসে এটা থাকে, এটাও 12.9 লোকাসেই থাকবে। তাহলে একটা জিনের, পার্টিকুলার একটা জিনের যে দুটো ফর্ম, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে পজিশনগুলোতে থাকে সেই ফর্ম দুটোকে বলা হয় অ্যালিল। তাহলে ভ্যারিয়াস ফর্মস অফ এ জিন হুইচ অকার at the same particular position or gene locus over the chromosome is called allele. নেক্সট দেখবো ফ্যাক্টর অর জিন। ফ্যাক্টর যেটা টার্মটাকে ইউজ করেছিলেন গ্রেগর জোহান মেন্ডেল, পরবর্তীকালে এটা জোহানসন এটাকে জিন টার্মটাকে ইউজ করেন। এটা কি না, একটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আমরা জানি ডিএনএ গুলো বেস পেয়ারিং করে থাকে, আমরা এইভাবে আগে পড়েছি আগের চ্যাপ্টারে। তো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এক একটা লোকাসে একটা ক্যারেক্টারিস্টিক্সের জন্য আলাদা আলাদা ট্রেটগুলো থাকে, তার জন্য যে ফর্মগুলো, জিনের যে ফর্মগুলো সেগুলো অবস্থান করে সেই জায়গাগুলোতে। তাহলে ফ্যাক্টর হচ্ছে যে পার্টিকুলার এন্টিটি দ্যাট অ্যাক্টস অ্যাজ এ ইউনিট অফ ইনহেরিটেন্স পাসিং ফ্রম জেনারেশন টু জেনারেশন অ্যান্ড কন্ট্রোলিং এক্সপ্রেশন অফ এ ক্যারেক্টার। তাহলে একটা ক্যারেক্টারের জন্য, যেমন হাইট, একটু আগে বললাম পি প্ল্যান্টের হাইটটা, তার দুটো ট্রেট থাকতে পারে, তার দুটো ফর্ম থাকতে পারে, যেগুলোকে আমরা অ্যালিল বলেছি। সেই জিনটা বা সেই ওই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার জন্য ডিএনএর যে পোর্শনটা ইউজ হয় তাকে বলা হচ্ছে জিন। তাহলে ইট ইজ দ্য পোর্শন অফ দ্য ডিএনএ দ্যাট কন্ট্রোল দ্যাট ক্যারেক্টারিস্টিক ফেনোমেনা, তাকে আমরা ফ্যাক্টর বা জিন বলে থাকছি। পার্টিকুলার এন্টিটি দ্যাট অ্যাক্টস অ্যাজ এ ইউনিট অফ ইনহেরিটেন্স পাসিং ফ্রম জেনারেশন টু জেনারেশন অ্যান্ড কন্ট্রোলিং এক্সপ্রেশন অফ দ্য ক্যারেক্টার। নেক্সট আমরা হাইব্রিডাইজেশন যদি আমরা পড়ি তাহলে মনোহাইব্রিড ক্রস অ্যান্ড ডাইহাইব্রিড ক্রস এগুলো সম্পর্কে জানতে হবে। জেনে নিয়ে একটু মনোহাইব্রিড ক্রস সম্পর্কে। ইট ইজ দ্য ক্রস বিটুইন টু অর্গানিজমস অফ এ স্পিসিস which is made to study the inheritance of a single pair of alleles or factors of a character. যেমন এখানে পি প্ল্যান্টের দুটো প্ল্যান্টকে নেওয়া হয়েছে, একটা টল ভ্যারাইটি নিয়েছি, একটা ডুয়ার্ফ ভ্যারাইটি নিয়েছি। তাহলে এখানে আমি একটাই ক্যারেক্টার নিয়েছি, ক্যারেক্টারটা হচ্ছে হাইট। এই পি প্ল্যান্টের হাইট ক্যারেক্টারটার দুটো রূপ আছে, দুটো অ্যালিল আছে, যে অ্যালিলগুলো দুটো ট্রেটকে আমাদের রিপ্রেজেন্ট করছে, একটা টলনেস আর একটা ডোয়াফনেস। তাহলে এই যে একটা ক্যারেক্টার, শুধু এই টলনেসের জন্য আমি যদি ক্যাপিটাল টি নিই আর ডোয়াফনেসের জন্য যদি আমি স্মল টি নিই, তাহলে এই অনলি ক্যাপিটাল টি টি অ্যান্ড স্মল টি টি, এইভাবে যদি আমি শুধু হাইট একটা ক্যারেক্টারকে কনসিডার করে যদি আমি কোনো ক্রস করাই তখন তাকে আমি বলবো মনোহাইব্রিড ক্রস।
একই রকম ভাবে ডাইহাইব্রিড ক্রস মানে হচ্ছে যেখানে আমি টু পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স আমি যদি নিয়ে কনসিডার করে যদি কোনো ক্রস করাই তখন তাকে আমি বলবো ডাইহাইব্রিড ক্রস। It is a cross between two organisms of a species which is made to study the inheritance of two pairs of alleles or factors of two genes. তাহলে দেখো এখানে এখানে পি প্ল্যান্ট নেওয়া হয়েছে, কিন্তু পি প্ল্যান্টের টু পেয়ার্স অফ ক্যারেক্টার্স নেওয়া হয়েছে। কি কি না, একটা হচ্ছে সিডের কালার আর একটা হচ্ছে সিডের টেক্সচার। সিডের কালারটা এখানে নেওয়া হয়েছে ইয়েলো অ্যান্ড রাউন্ড, তাহলে ইয়েলো অ্যান্ড গ্রিন, সরি ইয়েলো অ্যান্ড গ্রিন, এই যে কন্ট্রাস্টিং একটা পেয়ার নেওয়া হয়েছে ইয়েলো অ্যান্ড গ্রিন, তাহলে এটা ওয়ান পেয়ার হলো। আরেকটা হচ্ছে রাউন্ড অ্যান্ড কার্লি, এই যে ব্যাপারটা, অর্থাৎ এই যে একটু কুঞ্চিত অবস্থায় রয়েছে আর এই যে রাউন্ড শেপড রয়েছে, এই শেপটার ওপর আবার একটা ক্যারেক্টার নেওয়া হয়েছে। তাহলে শেপটা দু রকম হতে পারে, একটা রাউন্ড হতে পারে, আরেকটা হতে পারে এভাবে কুঞ্চিত হতে পারে, বা এটা একটু একটু কার্ল করে যেতে পারে, একটু কুঁচকে কুঁচকে থাকতে পারে। এরকম ভাবে দুটো ক্যারেক্টারকে নিয়ে যদি আমি কোনো ক্রস করাই তখন তাকে আমি ডাইহাইব্রিড ক্রস বলবো। নেক্সট আসছি হোমোজাইগাস অর্গানিজম। কোনো অর্গানিজম দুটো কন্ডিশনে থাকতে পারে, একটা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন আর একটা হেটেরোজাইগাস কন্ডিশন। অর্থাৎ যেমন ধরো এখানে দুটো ইঁদুর নেওয়া হয়েছে, একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর। এবারে হোমোজাইগাস কন্ডিশন মানে কি রকম, এই কালো রংটার জন্য এখানে যে জিনটা আছে অর্থাৎ স্কিন অর্থাৎ ফারের কালার, সেটা ক্যাপিটাল বি অ্যান্ড স্মল বি, এই দুটো অ্যালিলকে যদি আমি নিয়ে থাকি তাহলে দেখবো যদি ক্যাপিটাল বি হয়, এই ইঁদুরটা যদি এখানে ধরো ব্ল্যাক কালারটা হচ্ছে ডমিনেন্ট কালার, অর্থাৎ এই ক্যাপিটাল বি যদি এরকম দুটোই ডমিনেন্ট জিন থাকে তখন তাকে আমরা বলবো হোমোজাইগাস অর্গানিজম। আবার যদি এর কালার যদি হোয়াইট হয়, অর্থাৎ যদি স্মল বি এই দুটো যদি অ্যালিল থাকে তখনও তাকে আমি বলবো হোমোজাইগাস অর্গানিজম। অর্থাৎ কোনো একটা ফিনোটাইপের জন্য, ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, মানে বাইরে থেকে দেখা যায় যে বৈশিষ্ট্যটা, তাকে আমরা ফিনোটাইপ বলবো। এখানে দুটো ফিনোটাইপ আছে, একটা কালো ফিনোটাইপ একটা সাদা ফিনোটাইপ। কিন্তু এই কালোটা এখানে কেমন কালো আছে না, ইট ইজ দ্য পিওর ব্ল্যাক। কেন আমরা পিওর বলবো, বিকজ এখানে দেখো এই ব্ল্যাকের জন্য দায়ী যে দুটো জিন, সেই জিন দুটোই আছে ডমিনেন্ট কন্ডিশনে। এখানে যদি ক্যাপিটাল বি স্মল বি থাকতো তাহলে আমি এটাকে হেটেরোজাইগাস বলতাম, হোমোজাইগাস আমি বলতে পারতাম না। তাহলে হোমোজাইগাস মানে হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টারের জন্য দায়ী যে জিন, সেই জিনের যে অ্যালিল দুটো সেগুলো যদি সেম টাইপের হয় তখন তাকে হোমোজাইগাস কন্ডিশন বলবো। তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল বি একই রকমের দুটো জিনের অ্যালিল, আবার এখানে স্মল বি একই জিনের একই রকমের দুটো অ্যালিল, সেই জন্য এই ধরনের অর্গানিজমকে আমরা হোমোজাইগাস অর্গানিজম বলে থাকি। হেটেরোজাইগাসটা কি রকম হবে, এখানে ধরো একটা এক্সাম্পল দিই। এখানে যে ব্ল্যাক, আমি এখানে মাউসটা দেখতে পাচ্ছি, ব্ল্যাক মাউসটাতে এখানে যে জিনগুলো রয়েছে সেটা কিন্তু ক্যাপিটাল বিতে নেই। এটা কেমন আছে, ক্যাপিটাল বি স্মল বিতে আছে। অর্থাৎ একটা ডমিনেন্ট জিন রয়েছে, একটা রিসেসিভ জিন রয়েছে, এই দুটো জিন থাকার জন্য এই ক্যাপিটাল বিটা এক্সপ্রেস করতে পেরেছে কিন্তু স্মল বিটা এক্সপ্রেস করতে পারেনি, যার জন্য এটা ইঁদুরটা সাদা হয়নি, এটা কালো হয়ে থেকেছে। সেই জন্য এই ইঁদুরটাকে আমি বলবো হেটেরোজাইগাস ইঁদুর। তাহলে এই ধরনের কোনো অর্গানিজম যার মধ্যে যে জিনের অ্যালিলগুলো রয়েছে সেগুলো যদি সেম টাইপের না হয়, অর্থাৎ এখানে ক্যাপিটাল বি বা ক্যাপিটাল বি স্মল বি না হয়ে এখানে ক্যাপিটাল বি স্মল বি হয়েছে, সেই জন্য এই ধরনের অর্গানিজমকে আমরা হেটেরোজাইগাস অর্গানিজম বলে থাকি। Individuals containing two contrasting factors of a character or two different alleles of a gene on its homologous chromosomes, তাকে আমরা হেটেরোজাইগাস অর্গানিজমস বলে থাকি। হাইব্রিডাইজেশন হচ্ছে একটা এক্সপেরিমেন্ট যেখানে কি হয়, জেনেটিক হাইব্রিডাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইন্টারব্রিডিং ইন্ডিভিজুয়ালস ফ্রম জেনেটিক্যালি ডিস্টিংক্ট পপুলেশনস টু প্রডিউস এ হাইব্রিড। তাহলে কোনো পিওর অর্গানিজমসের মধ্যে যদি বা কোনো পিওর অর্গানিজমের মধ্যে যদি হাইব্রিড তৈরি করা হয় তখন তাকে আমরা সেই প্রসেসটাকে আমরা বলে থাকি হাইব্রিডাইজেশন। নেক্সট আমরা পিওর অর্গানিজম কাকে বলি, আমরা দেখেছি যে হোমোজাইগাস কন্ডিশনে যে সমস্ত অর্গানিজমগুলো থাকে তাদের যে দুটো অ্যালিল থাকে সেগুলো সেম টাইপের হয়।
এই ধরনের অর্গানিজমগুলোকে আমরা বলি পিওর। যেমন ধরো এখানে ক্যাপিটাল টি নেওয়া হয়েছে, এটা যদি হাইটের জন্য দায়ী জিন হয় তাহলে এটা হবে পিওর টল আর এটা হবে ডোয়ার্ফ। মনে রাখবে এই স্মল টি অর্থাৎ ডোয়ার্ফনেস অর্থাৎ যেটা রিসেসিভ ক্যারেক্টার, যদি সেটার যদি অ্যালিল দুটো সমান থাকে তাহলে সেগুলো সবসময় পিওরই হবে। এটা কখনো হাইব্রিড হবে না, কারণ হাইব্রিড হতে গেলে সবসময় ক্যাপিটাল টি স্মল টি যদি হয় তাহলে সেটা সবসময় ডমিনেন্ট ক্যারেক্টারটাই প্রকাশ পাবে, যেটা রিসেসিভ ক্যারেক্টার সেটা সাপ্রেস হয়ে যাবে। তাহলে এটা স্মল টি অ্যান্ড ক্যাপিটাল টি এই দুটোই হচ্ছে পিওর অর্গানিজম, এরা পিওর। যেহেতু এরা ক্যাপিটাল টি স্মল টি নয় অর্থাৎ এরা হাইব্রিড নয়, সেই জন্য এরা পিওর। নেক্সট আসছি হাইব্রিড অর্গানিজম। হাইব্রিড কাকে বলি না, যদি আমরা দেখি যে একটা কোনো অর্গানিজম যেটার মধ্যে দুটো অ্যালিল আলাদা আলাদা রকম রয়েছে, যেমন এখানে ক্যাপিটাল টি স্মল টি দুটো অ্যালিল ডিফারেন্ট রয়েছে, তাহলে এই যে হাইটের জন্য দায়ী যে জিনটা, এর যে দুটো রূপ অর্থাৎ ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি অর্থাৎ ডোয়ার্ফনেসের জন্য দায়ী যে অ্যালিল অ্যান্ড টলনেসের জন্য দায়ী যে অ্যালিল দুটোই আছে, কিন্তু যেটা ডমিনেন্ট সেটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়ালটা টল হয়েছে কিন্তু এর মধ্যে স্মল টি এর জিনটাও কিন্তু আছে লুকিয়ে, সেই জন্য এটাকে আমরা হাইব্রিড অর্গানিজম বলি। নেক্সট আমরা আসছি প্যারেন্টাল জেনারেশন। আমরা কাকে বলি? যখন আমরা হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট করাই তখন ফার্স্ট যে দুটো অর্গানিজমের মধ্যে ক্রস করানো হয় সেগুলোকে বলা হয় প্যারেন্টাল অর্গানিজম, প্যারেন্টাল জেনারেশন। যেমন এখানে দুটো অর্গানিজমকে ক্রস করিয়ে সেখান থেকে আমি যে F1 জেনারেশন অর্থাৎ ফার্স্ট ফিলিয়াল জেনারেশন যে অর্গানিজমগুলো পেয়েছি, তাহলে প্রথম যেগুলোকে ক্রস করানো হলো সেটাকে বলছি আমরা প্যারেন্টস বা প্যারেন্টাল অর্গানিজম। The parental generation is the first generation involving two individuals that are mated to foresee or analyze the genotype of their offspring. তার মানে এমন নয় যে এই অর্গানিজমগুলোই প্রথম জন্মেছে, তা কিন্তু নয়। আমি কোনো একটা টেস্ট করার জন্য, কোনো একটা ক্রসিং করার জন্য আমি এই দুটো অর্গানিজম থেকে শুরু করছি আমার এই প্রসিডিওরটা, সেই জন্য আমি এই যাদের থেকে শুরু করছি প্রথম সেগুলোকে আমি প্যারেন্ট অর্গানিজম বা প্যারেন্টাল জেনারেশন বলে থাকবো। নেক্সট আমরা আসছি ফার্স্ট ফিলিয়াল জেনারেশন আর F1 জেনারেশন কাকে বলি? প্যারেন্টাল জেনারেশনগুলোকে ক্রস করিয়ে যে অর্গানিজমগুলোকে আমরা পাবো সেই অর্গানিজমগুলোকে আমরা বলি ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। প্রবাবল সেট অফ অফস্প্রিং অর প্যারেন্টাল জেনারেশন উড কনস্টিটিউট দ্য সো কল্ড ফার্স্ট ফিলিয়াল জেনারেশন অর F1 জেনারেশন। নেক্সট আমরা আসছি সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। ফার্স্ট ফিলিয়াল জেনারেশন যেগুলো আমরা পেয়েছি সেগুলোর মধ্যে যদি আবার হাইব্রিডাইজেশন করানো হয় তাহলে যে অর্গানিজমসগুলোকে পাবো সেগুলোকে আমরা বলি F2 জেনারেশন অর সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। A cross between two of the offspring in F1 generation would produce a new set of progeny called the second filial generation or F2 generation. নেক্সট আমরা দুটো ক্যারেক্টার দেখবো, একটা ডমিনেন্ট ক্যারেক্টার আর একটা রিসেসিভ ক্যারেক্টার। প্রথমে দেখে নিই ডমিনেন্ট ক্যারেক্টার কাকে বলে। দ্য ক্যারেক্টার হুইচ ক্যান এক্সপ্রেস ইন হোমোজাইগাস অর হেটেরোজাইগাস স্টেট। দেখো আমরা হোমোজাইগাস মানে আগেই বলেছিলাম যে জিনের যে ক্যারেক্টারিস্টিক্সের জন্য দায়ী যে জিনটা আছে তার যে দুটো অ্যালিল থাকে দুটো ক্রোমোজোমের মধ্যে, সেই অ্যালিল দুটো দুরকম কন্ডিশনে থাকতে পারে, আইদার হোমোজাইগাস কন্ডিশনে থাকতে পারে অর হেটেরোজাইগাস কন্ডিশনে থাকতে পারে। তাহলে হোমোজাইগাস কন্ডিশনের মধ্যে যদি যে অ্যালিলগুলো থাকলে, হোমোজাইগাস কন্ডিশনে যে অ্যালিলগুলো থাকলে সেটা প্রকাশ পায়, এবং হেটেরোজাইগাস কন্ডিশনে থাকলেও সেই ফিনোটাইপটা আমি প্রকাশিত হতে দেখবো, সেগুলোকে আমি ডমিনেন্ট ক্যারেক্টার বলছি। যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে, ফ্যাক্টর অফ টলনেস ইন পি প্ল্যান্ট। পি প্ল্যান্টের যদি আমরা হাইট ক্যারেক্টারটাকে নিই, এই হাইট ক্যারেক্টারটার দুটো অ্যালিল আছে, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। তাহলে ক্যাপিটাল টি আর স্মল টি আমি দেখবো যে যদি ক্যাপিটাল টি যদি থাকে তাহলে সেটা টল হবে, আবার যদি ক্যাপিটাল টি স্মল টি অবস্থায় থাকে তাহলেও দেখবো সেই প্ল্যান্টটা টল হবে। তাহলে প্রথমটা হচ্ছে পিওর টল, দ্বিতীয়টা হলো হাইব্রিড টল। কিন্তু এটা টল হলো দ্বিতীয়টার ক্ষেত্রে, হাইব্রিড টল কেন হলো তার কারণ হচ্ছে যে স্মল টিটা এখানে প্রকাশ হতে পারলো না। এখানে একটা কার্টুন ছবির মাধ্যমে দেখানো হয়েছে, দেখো যে ক্যাপিটাল এ অ্যান্ড স্মল এ এই দুজন যদি একসাথে থাকে তাহলে যখন ক্যাপিটাল এ যখন শক্তিশালী বেশি, যখন উপস্থিত থাকবে তখন এই স্মল এ দুর্বল, তাহলে একে প্রকাশিত হতে দেবে না, তাহলে সবসময় প্রকাশ পাবে। এরকম যদি দুজন সেম ধরনের শক্তিশালী লোক থাকে তাহলে তারাও প্রকাশ পাবে।
কিন্তু এই দুর্বল মানুষ কখন প্রকাশ পাবে না, যদি দুজন দুর্বল থাকে তবে গিয়ে তারা দুজন একে অপরকে হার্ম করবে না, তারা প্রকাশিত হতে পারবে। কিন্তু যখনই একটা ক্যাপিটাল থাকবে, সেই ক্যাপিটাল এ কিন্তু স্মল এ কে কখনোই প্রকাশিত হতে দেবে না। সেরকমই ক্যাপিটাল টি স্মল টি এরকম হেটেরোজাইগাস কন্ডিশনে থাকলে স্মল টি কখনো প্রকাশিত হয় না, সেই জন্য স্মল টিটাকে আমরা রিসেসিভ ক্যারেক্টার বলি, কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার আমরা ক্যাপিটাল টি কে বলে থাকি। একই রকম ভাবে গিনিপিগের ক্ষেত্রে যদি আমরা ব্ল্যাক কালারটাকে দেখে থাকি, তাহলে ক্যাপিটাল বি এই ব্ল্যাক কালারটাও হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, আর সাদা যেটা ফার কোট কালার যেটা স্মল বি দিয়ে প্রকাশ করা হয় সেটা একটা রিসেসিভ ক্যারেক্টার। তাহলে রিসেসিভ হচ্ছে সেই সমস্ত ক্যারেক্টার, এটা রিসেসিভ ক্যারেক্টার স্মল বি। এই স্মল বি কখন প্রকাশ পাবে, যদি সেটা হোমোজাইগাস কন্ডিশনে থাকে, অর্থাৎ স্মল বি যদি থাকে। অর্থাৎ এখানে যদি আমি পি প্ল্যান্টের ক্ষেত্রে স্মল টি নিই, তাহলে দেখবো স্মল টি অবস্থাতেই শুধুমাত্র সে প্রকাশ পাবে, কিন্তু হেটেরোজাইগাস অবস্থাতে সে কিন্তু প্রকাশ পাবে না। অর্থাৎ সে এখানে হোমোজাইগাস কন্ডিশনে যদি রিসেসিভ কন্ডিশনে থাকে তখনই সে প্রকাশ পাবে, কিন্তু হেটেরোজাইগাস অবস্থাতে কখনোই প্রকাশ পাবে না। তখন সেই ধরনের ক্যারেক্টারটাকে আমরা বলছি রিসেসিভ ক্যারেক্টার। যেমন আমি ক্যাপিটাল টি স্মল টির মধ্যে স্মল টিটা হচ্ছে একটা রিসেসিভ অ্যালিল, এই রিসেসিভ অ্যালিলটা যখন ডমিনেন্ট অ্যালিলের সঙ্গে থাকবে, ডমিনেন্ট অ্যালিলের সঙ্গে থাকলে সেটা কখনোই প্রকাশ পাবে না, এটাকে বলছি আমরা রিসেসিভ ক্যারেক্টার। যেমন ডোয়াফনেস অফ দ্য পি প্ল্যান্ট ইজ এ রিসেসিভ ক্যারেক্টার। নেক্সট দেখবো ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ, এই দুটো ডেফিনিশন দেখে নেব। ফিনোটাইপ মানে হচ্ছে যে বাইরে থেকে দেখে যেরকম বোঝা যায়, যার জিনগত তার সংযুক্তি কেমন আছে সেটা আমরা জানি না, তাকে আমরা ফিনোটাইপ বলবো। যেমন ধরো এখানে আই কালার দেখানো হয়েছে, এখানে ব্লু আই কালার আর এখানে ব্রাউন আই কালার। এবারে আমি এই ব্লু অ্যান্ড ব্রাউন আই কালার দুটোকে দেখে বুঝতে পারছি, কিন্তু এগুলোর দায়ী যে জিনগুলো, সেই জিনগুলোকে আমি দেখতে পাই না, কারণ ওগুলোকে জেনেটিক অ্যানালিসিস করে জানতে হয়। তাহলে এই যে ক্যারেক্টারটা যেটা আমি বাইরে থেকে দেখে বুঝতে পারছি, সেটাকে বলছি আমি ফিনোটাইপিক ক্যারেক্টার বা ফিনোটাইপ। এই ফিনোটাইপটা কার জন্য হয়েছে না, এদের জিনগুলো আলাদা, এদের দুজনের জিনগুলো আলাদা, সেই জন্য এদের বাইরের এক্সপ্রেশনটা আলাদা রকম হয়েছে। তাহলে সেইটাকে আমরা বলি জিনোটাইপ। জিনোটাইপ মানে হচ্ছে তাদের জিনগুলো কিরকম কম্বিনেশনে রয়েছে সেগুলোকে আমরা বলি জিনোটাইপ। জিনোটাইপকে কখনো আমরা খালি চোখে বাইরে থেকে দেখতে পাই না। একজন বেটে মানুষ আর একজন লম্বা মানুষকে আমরা দূর থেকে দেখে চিনতে পারি, বুঝতে পারি তার ফিনোটাইপ ক্যারেক্টার জন্য। একজন কৃষ্ণবর্ণ বা একজন সাদা মানুষকে দুজনকে চিনতে পারি আমরা তাদের ফিনোটাইপিক ক্যারেক্টারকে দেখে, কিন্তু তাদের জিনোটাইপিক ক্যারেক্টারকে আমরা জেনেটিক অ্যানালিসিস না করে জানতে পারি না। তাহলে ফিনোটাইপ কাকে বলি না, অবজারভেবল অর মেজারেবল ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিভিজুয়াল, তাকে আমরা ফিনোটাইপ বলে থাকি। কিন্তু জিনোটাইপ মানে হচ্ছে ফিনোটাইপটা যে ধরো স্কিন কালারটা সাদা হলো না কালো হলো, চুলের টেক্সচারটা কার্লি হলো নাকি স্ট্রেট হলো, এগুলোর জন্য দায়ী যে জিনগুলো সেগুলোর কম্বিনেশন কেমন আছে সেটাকে আমরা বলে থাকি জিনোটাইপ। যেমন ধরো এই যে ইঁদুরটা, এই র্যাটটার স্ট্রাকচারটা এইরকম কেন হয়েছে, তার কারণ এর জিনগুলো এইরকম বলে। তাহলে এই